আইনে বলছে যে একজন নারী ডিভোর্স না দেওয়া পর্যন্ত অথবা তার স্বামী মারা না যাওয়া পর্যন্ত একই সাথে দুইজন স্বামী রাখার কিন্তু কোনো সুযোগ নাই। প্রথমে আমি বলতে চাই, সাধারণত দেখা যায় যে পরকীয়া অথবা স্ত্রী চলে যাওয়া এবং বিশেষ করে ডিভোর্স না দিয়ে চলে যাওয়া, এই সমস্ত ঘটনায় সাধারণত পুরুষরা আদালতে আসতে চায় না সামাজিক লাজ লজ্জার ভয়ে, যে অন্যরা বলবে যে ওনার স্ত্রী চলে গেছে, নিশ্চয়ই কোনো সমস্যা ছিল, কি ছিল, বা এই লোকটা এমন কেন, তার ওয়াইফ চলে গেছে মামলা করছে কেন, আরেকটা নতুন করে বিয়ে করে ফেললেই তো হয়। তো এটা হচ্ছে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, কিন্তু এগুলো কিন্তু দেশের আইনে ক্রাইমও। তো দেশের আইনে যেগুলো অপরাধ সেগুলির বিরুদ্ধে যদি আমরা কোর্টে না আসি, অন্তত কিছু এক্সাম্পল না থাকে, সেট না হয়, তাহলে তো এই দেশে এই ধরনের সামাজিক অরাজকতার সৃষ্টি হবে। অর্থাৎ দেখা যাবে যে একজন ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করতেছে, যার ফলশ্রুতিতে দেখা যাবে আইনে বলছে যে একজন নারী ডিভোর্স না দেওয়া পর্যন্ত অথবা তার স্বামী মারা না যাওয়া পর্যন্ত একই সাথে দুইজন স্বামী রাখার কিন্তু কোনো সুযোগ নাই। ছেলেদের ক্ষেত্রে তাও বিয়ের বৈধতা আছে, কিন্তু পারমিশন নেওয়ার প্রভিশনটা আছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে দুইজন স্বামী রাখার যেহেতু সুযোগ নেই, এখানে আরও প্রশ্ন আসে, পরবর্তীতে সন্তান হলে এই সন্তান কার, সেই বিষয়গুলির জটিলতাও কিন্তু রয়ে গেছে। এখন একজন যদি ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করে, এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী যার বিয়েটা বৈধ সন্তান তার, তাহলে এখন যদি ওনার সন্তান না হয়, উনি কি মেনে নেবেন যে ওনার সন্তান হিসেবে? সেটা কিন্তু সম্ভব না। তো এই যে জটিলতাগুলো, এই যে সামাজিক অরাজকতাগুলো, সামাজিকভাবে যে এই যে নৈতিক অবক্ষয়গুলো, সেগুলির জন্য কিছু কিছু এক্সাম্পল সেট হওয়া খুব প্রয়োজন। এখানে আমি প্রথমেই রাকিব হাসানকে ধন্যবাদ জানাই যে সে সততার সাথে এত বছর ধরে এবং ধৈর্যের সাথে মামলাটি চালিয়ে যাচ্ছে এবং কোর্টে সবার সামাজিক ভয় ভীতি ত্যাগ করে সে কোর্টে এসেছে। প্রথমেই সেই জন্য আমি মনে করি এটা একটা বড় পদক্ষেপ, যার ফলে এখন অনেক অপরাধীর মনে ভয় তৈরি হবে যে আমি যদি এরকম করি আর আমার হাজবেন্ড যদি কোর্টে যায়, তাহলে হতে পারে যে আমাকেও বিচারের মুখোমুখি হতে পারে। একাধিক বিয়ে মানুষ করতে পারে, তবে সেই জন্য সুনির্দিষ্ট আইন আছে, সেই জন্য ইসলামিক আমাদের শরিয়া অনুযায়ী ডিভোর্সের প্রভিশন আছে। যদি স্বামী অত্যাচারী হয় সেখানে ডিভোর্স দিতে পারে। এখন পর্যন্ত এই ধরনের কোনো বিষয়টি আমাদের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবার আসি 2021 সালে আমাদের মামলা দায়ের করা হয়। এরপরে আদালত মামলাটিকে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই প্রাথমিকভাবে 6 মাস ধরে তদন্ত করে সকল সাক্ষ্য প্রমাণ সহ প্রাইমারি তদন্তে আসে যে ওনারা যেই বিয়েটা করেছেন ডিভোর্স না দিয়ে তামিমা সুলতানা, সেটি অবৈধ এবং সেইখানে পিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়। ক্রিকেটার নাসির হোসেনকে 2 নম্বর আসামি করে এবং তামিমা সুলতানাকে 1 নম্বর আসামি করে এবং তামিমা সুলতানার মাকে সহযোগিতায় রেখে এই রিপোর্টটা দেয়া হয়। এই রিপোর্টে শুধুমাত্র সাক্ষীদের 161 সাক্ষীদের সাক্ষ্য নয়, এছাড়া বিভিন্ন এভিডেন্সও আদালতের সামনে আনে। অর্থাৎ তারা দাবি করে যে ডিভোর্স দিয়েই বিয়ে করেছেন, অথচ পিবিআই যখন তদন্ত করে দেখা যায় যে ডিভোর্সের কাগজগুলো জালজালিয়াতি। এবং আরও আশ্চর্যজনক বিষয় যে ওনারা যেই ডাক রসিদগুলি দাবি করেন, সেই ডাক রসিদগুলিও দেখা যায় যে ডাক বিভাগের নয়, ডাক বিভাগ এটা স্পষ্টভাবে জানিয়ে দেয়। বদলি হয়, আমলে নেওয়া হয় এবং চার্জ গঠনের শুনানি হয় এবং বিজ্ঞ আদালত 1 এবং 2 নম্বর আসামি অর্থাৎ তামিমা সুলতানা এবং নাসির হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করে। তারা এই চার্জ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করে এবং পরবর্তীতে এখানে লয়ার সার্টিফিকেট দেয় যে হাইকোর্টে গিয়েছে, কিন্তু আসলে ওখানেও তাদের আসলে ওই আদেশই বহাল থাকে, অর্থাৎ চার্জ গঠনের আদেশটাই রিভিশন কোর্ট বহাল রাখে। এরপরে 2023 সাল থেকে আমাদের সাক্ষী শুরু হয়। আমাদের প্রথম সাক্ষী দেয় রাকিব হাসান নিজে বাদী হিসেবে এবং আমরা আমাদের সমর্থনে বাড়ি ভাড়ার চুক্তি, কাবিননামা এবং বিভিন্ন সময়ে, অর্থাৎ তারা দাবি করে 2016 সালে ডিভোর্স হয়েছে, কিন্তু 2016 সালের পরেও একাধিক সময়ে তারা স্বামী স্ত্রী হিসেবে বিভিন্ন জায়গায় থেকেছে, ছবি তুলেছে, সেগুলির একেবারে মেটা ডাটা অর্থাৎ তারিখ সহ আমরা কোর্টে এভিডেন্স হিসেবে জমা দিয়েছি। পরবর্তীতে এমন হয়েছে যে তারা কোথাও বেড়াতে গিয়েছে, সেখানকার সাক্ষীও এসেছে এবং তারা অন্যান্য আত্মীয় স্বজন বা পরিচিতদের বাসায় অনেক সময় রাত্রি যাপন করেছে, তারাও এসে সাক্ষী দিয়েছে। শুধু তাই নয়, এখানে দেখা গেছে যে আমাদের এখানে অনেক সরকারি কর্মকর্তারা এসে সাক্ষ্য দিয়েছে। আপনারা জানেন ডিভোর্সের একটা নোটিশ যেমন হাজব্যান্ড বা ওয়াইফকে দিতে হয়, আরেকটা নোটিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও দিতে হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেই নোটিশটা পেয়ে একটা রেজিস্ট্রি খাতায় তুলে এবং 3 মাস পর্যন্ত 2 পক্ষকে নোটিশ করে। যদি 3 মাসেও দুইজনের মিল না হয় তখন সেই ডিভোর্সটা কার্যকর হয়। তো এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 2 জন এসেছেন। তৎকালীন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 16 সালে অর্থাৎ 16 সালে যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 2 জনকেই আদালতে উপস্থিত হয়েছেন এবং সেই যে রেজিস্ট্রি খাতা সেটা আদালতে
এভিডেন্স হিসেবে জমা দিয়েছেন এবং তারা তাদের বক্তব্য বলেছেন যে এই ধরনের কোনো ডিভোর্সের নোটিশ তাদের দপ্তরে আসেনি। এরপরে পরবর্তীতে আমাদের এখানে মাসুদ পারভেজ, উনি হচ্ছেন গিয়ে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, উনি আদালতে এসে সাক্ষী দেন যে যেই ডাক রসিদগুলোর মাধ্যমে বলা হয়েছে যে পাঠানো হয়েছে সেগুলি আসলে ডাক বিভাগের নয়। শুধু তাই নয়, এই বিষয় নিয়ে ডাক বিভাগে ইন্টারনাল ইনকোয়ারি হয় এবং সব ধরনের এভিডেন্সের পরে দেখা যায় যে যেই নাম্বারগুলো এগুলি কখনো ডাক বিভাগ ইস্যুই করে নাই। এবং পরবর্তীতে ওনারা স্বামী স্ত্রী হিসেবে যে হোটেল লা মেরিডিয়ানে ছিলেন, সেই লা মেরিডিয়ানের পরিচালক আসেন লেফটেন্যান্ট কর্নেল মকবুল কাদের, এবং তিনি লা মেরিডিয়ানে ওখানে থাকার যে ডকুমেন্টগুলো, অর্থাৎ একটা হোটেলে এন্ট্রি নিলে কিন্তু সেখানে কিন্তু দিতে হয় যে কারা কারা নিচ্ছে, এনআইডি কার্ডগুলো দিতে হয়। তো সেইখানে যে ডকুমেন্টগুলো কোন কোন ডেটের, এখানে একাধিক দিন 2016 সালের পরে 2021 সাল পর্যন্ত 20 সাল পর্যন্ত একাধিক দিন তারা স্বামী স্ত্রী হিসেবে ওই হোটেলে ছিলেন, সেই ডকুমেন্টগুলো দাখিল করেছেন এবং সেই বিষয়গুলো দিয়েছেন। শুধু তাই নয়, ওনাদের দুইজনের পাসপোর্টেই, অর্থাৎ রাকিব হাসানের পাসপোর্টেও স্ত্রী হিসেবে তামিমা সুলতানা ছিল এবং এই মামলা দায়ের করে তদন্ত হওয়ার আগ পর্যন্ত যে পাসপোর্ট, অর্থাৎ সেই পাসপোর্ট কিন্তু রিনিউ হয়েছে 18 সালে। 16 সালে ডিভোর্স দাবি করলেও পাসপোর্ট রিনিউ হয়েছে 18 সালে। সেখানেও কিন্তু শুধু পাসপোর্ট নয়, যত রকম ভিসা সংক্রান্ত ডকুমেন্ট, চাকরির ডকুমেন্ট তিনি রাকিব হাসানকে স্বামী হিসেবেই রেখে চলছিলেন, সেই ডকুমেন্টগুলো আদালতে দাখিল করা হয়েছে। এবং সর্বশেষ যেই বাসায় ওনারা ছিলেন সেই বাড়িওয়ালা এসেও সাক্ষ্য দিয়েছেন এবং তারপরে যে পিবিআই কর্মকর্তা মিজানুর রহমান তিনিও সাক্ষী দিয়েছেন। অর্থাৎ আমরা মোট 10 জন সাক্ষী উপস্থিত করেছি। এখন আজকে আত্মপক্ষ সমর্থনের তারিখ ছিল আদালতে। আত্মপক্ষ সমর্থনের জন্য সময় চাইলে আদালত আগামী 14 জুলাই রবিবার এই তারিখ নির্ধারণ করেন এবং আমরা প্রত্যাশা করি যে আমাদের সাক্ষ্য প্রমাণ দ্বারা আমরা প্রমাণ করতে পারবো যেহেতু এই ঘটনা সত্যি। আমরা আদালতের উপর আমরা বিশ্বাস রাখি যে আদালত ন্যায় বিচার করবেন। 94 ধারায় 7 বছর পর্যন্ত, 468 ধারায়ও 7 বছর পর্যন্ত, 471 ধারায় 3 বছর পর্যন্ত, 497 ধারায় 5 বছর পর্যন্ত, অর্থাৎ ব্যভিচার যেটা, 498 ধারায় 3 বছর পর্যন্ত সাজার বিধান রয়েছে। তবে আসলে সাজা দিলে কত বছরের সাজা হবে এটা আসলে আদালত নির্ধারণ করবে। আর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা তো সবসময় আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করি। আমাদের প্রত্যাশা যে এর ন্যায় বিচার হবে এবং এখানে দৃষ্টান্তমূলক রায় হবে বলে আমরা সবসময়ই আদালতের কাছে শুরু থেকেই প্রত্যাশা করি বলেই আমরা আদালতের কাছে এসেছি।